সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে, গ্রাম কিংবা শহরে যে যেখানে আছেন, প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজ একটি বিস্ফোরণ মন্তব্য করেছেন, যেটা নাকি আমুলকের কেউ আশা করে নাই, এবং আমরা দেশবাসীও কোনোদিন এটা আছে আশা করিনি যে সোহেল তাজ এরকম একটা বিস্ফোরক মন্তব্য করবেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। কী সেই বিস্ফোরক মন্তব্য, কী সে উনি বললেন, কী নিয়ে কথা বললেন, কেন তিনি এতদিন পর এ ধরনের মন্তব্য করলেন, একটু আমরা যদি পিছিয়ে ফিরে দেখাই। তো বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজ সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন এই কিছুদিন আগে। মুখোমুখি হওয়ার পর সাংবাদিককে তাকে প্রশ্ন করেছিল যে বিডিআর বিদ্রোহ যে হয়েছে, এতে আপনার কি অভিমত বা আপনার কি কোনো কোনো বিবৃতি আছে কিনা, বা অনেকে যে আপনাকে যে দোষী সাব্যস্ত করছে বা আপনি এটার সাথে জড়িত আছেন। সোহেল তাজ বলে এটা একটা ন্যাক্কারজনক কাজ, এটা একটা ঘৃণ্য কাজ, জঘন্য কাজ, যারা আমাকে জড়িয়েছে এটা একটা ন্যাক্কারজনক কাজ। আমি এই কাজের নিন্দা জানাই। সোহেল তাজ বলেন, যে সময় বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডটা হচ্ছে, এই সময় আমি দেশের বাইরে ছিলাম, অর্থাৎ আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। আমার মেয়ের জন্মদিন, আমি ওই জন্মদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছি। আমি আমার এক বন্ধুর কাছ থেকে, অর্থাৎ বিডিআর বিদ্রোহটা যেখানে হয়েছে পিলখানায়, ওই এর আশেপাশে ওর এক বন্ধু আছে, এই বন্ধুর কাছ থেকে টেলিফোনের মাধ্যমে জানতে পারে যে বিডিআর বিদ্রোহ হয়েছে, এখানে অনেক সেনাবাহিনী মারা গেছে, শহীদ হয়েছে। তো ওর ওই বন্ধুর কাছ থেকেই আমি এটা শুনতে পাই যে বিডিআর বিদ্রোহের ঘটনাটা। তো বিডিআর বিদ্রোহের ঘটনাটা বন্ধুরা শুনতে পেয়ে উনি সাথে সাথে তৎকালীন আইজিপি মহোদয়ের কাছে উনি ফোন করলেন। যে আইজিপি বলল যে এটা, উনি আইজিপিকে ফোন করে বললেন আপনি এমনি এভাবে কাজ করেন। অর্থাৎ সোহেল তাজের যে ফর্মুলা, সোহেল তাজের তার যে একটা মনের ভিত্তিতে যে একটা যে উনি তার যে ধারণাটা, যে কিভাবে এটা কি করতে হবে, এটা একটা পরামর্শ দিলেন যে আইজিপিকে, যে আপনি এমনি কাজটা করেন। সো আইজিপি সাহেব বলল যে এটা আপনার ব্যাপার না, এটা স্বরাষ্ট্রমন্ত্রী দেখতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বললো আমরা সেভাবেই করব, আপনার কোনো কথা এখানে হবে না, গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সোহেল তাজও কিন্তু ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু সোহেল তাজের ওই মুহূর্তে সোহেল তাজের স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়ও সোহেল তাজের কোনো কথা ভ্রুক্ষেপ করে না, কোনো কথার দাম দেওয়া না, কোনো কথাই কেউ শুনে নাই সোহেল তাজের কথা। তারপর সোহেল তাজ ফোন দিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন এটা আমার হাতে নেই, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতেছেন, উনি এটা কী করবেন। সোহেল তাজ তারপর ফোন দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা ওনাকে জানিয়ে দিলেন, সাফ জানিয়ে দিলেন যে আমেরিকায় বৈশা তুমি এত বেশি বুঝছো না, আমেরিকায় বৈশা তুমি এত বেশি বুঝছো না, এটা কি করতে হবে, কিভাবে হবে, কি করতে হবে, এটা আমি আসি, আমি দেখতেছি, এবার তুমি বেশি। সোহেল তাজ বলেন, যখন প্রধানমন্ত্রী এই কথা বললেন যে আমেরিকা বসে তুমি বেশি বুঝছো না, এটা তোমার ব্যাপার না, তখন আমি আশ্চর্য হয়ে যাই, আমি হতবাক হয়ে যাই, আমি আর কার কাছে কথা বলবো, কার কাছে পরামর্শ চাইবো। তো তখনই আমার মুখ বন্ধ হয়ে যায়। সোহেল তাজ আমুলিকের একজন নেতা, আমুলিকের একজন সাবেক মন্ত্রী, এবং সোহেল তাজ আমুলিকের রক্ত সোহেল তাজের শরীরে জড়িয়ে আছে। সোহেল তাজ যে তাজউদ্দিন আহমেদের কনিষ্ঠ সন্তান সোহেল তাজ, এই তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, সেই তাজউদ্দিন আহমেদের সর্বকনিষ্ঠ সন্তান ছিল সোহেল তাজ। এই সোহেল তাজ, এই আমলিকের রক্ত সোহেল তাজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে জড়িয়ে গেছে। কিন্তু আজ সোহেল তাজ যখন বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলতে চাইছিলেন, পরামর্শ করতে চাইলেন, সোহেল তাজের বলল যে আমার কিচ্ছু করার ছিল তখন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছিলেন। তো এতে করে কি বোঝা যায় যে বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডটা যে হইল, এটা আসলে কোন দিকে মোড় নিতে চাচ্ছিল, কীভাবে এটাকে হ্যান্ডেল করতে চাইছিল। তো এখন যদি নতুন করে আবার তদন্ত সাপেক্ষে তদন্ত করা হয়, আমার মনে বিডিআর বিদ্রোহের মূল রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। তো আমরাও চাই, দেশবাসী চাই যে আবার নতুন করে তদন্ত হোক, তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং মূল ঘটনা দেশবাসীকে জানিয়ে দেওয়া হোক। সবাই ভালো থাকবেন।